মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেটের ভয়াবহ দুর্নীতি, দুদকের পদক্ষেপ এবং ভবিষ্যৎ সম্ভাবনা। বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা ও সাধারণ কর্মীদের কাছে মালয়েশিয়া দীর্ঘকাল ধরেই একটি অত্যন্ত নির্ভরযোগ্য এবং স্বপ্নপূরণের গন্তব্য। কিন্তু কর্মীদের এই সরল বিশ্বাস এবং আস্থাকে পুঁজি করে একটি সংঘবদ্ধ ও অসাধু চক্র দীর্ঘদিন ধরে এক ভয়াবহ সিন্ডিকেট বাণিজ্যে মেতে উঠেছিল। এই চক্রের নির্মম শোষণের শিকার হয়ে সর্বস্বান্ত হয়েছেন হাজার হাজার সাধারণ শ্রমিক। নিচে এই সিন্ডিকেটের উত্থান, আর্থিক দুর্নীতি, দুদকের আইনি পদক্ষেপ এবং শ্রমবাজারের বর্তমান পরিস্থিতি বিস্তারিতভাবে তুলে ধরা হল। সিন্ডিকেটের কারসাজি ও রাজনৈতিক প্রভাব। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান ও প্রাপ্ত তথ্য অনুযায়ী কর্মী নিয়োগের ক্ষেত্রে মালয়েশিয়া সরকার বিশ্বের অন্য কোনো দেশের ওপর রিক্রুটিং এজেন্সির নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা বা সীমাবদ্ধতা আরোপ করেনি। তবে শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রেই এই নিয়মটি বিশেষভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল। জানা যায়, এই বৈষম্যমূলক নিয়মটি মূলত একটি দেশীয় অসাধু চক্রের সুপরিকল্পিত চক্রান্তের ফসল, যা পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে বাস্তবায়িত হয়েছিল। এর ফলে গুটিকয়েক রিক্রুটিং এজেন্সি পুরো শ্রমবাজারের নিয়ন্ত্রণ নিজেদের কুক্ষিগত করে নেয়। মাত্র ১০০টি রিক্রুটিং এজেন্সির এই সিন্ডিকেট পুরো প্রক্রিয়াটিকে একটি এককেন্দ্রিক ব্যবসায় পরিণত করে। শ্রমিকদের ওপর আর্থিক শোষণের চিত্র। সিন্ডিকেটের কারণে সাধারণ শ্রমিকদের ওপর যে অবর্ণনীয় আর্থিক চাপ তৈরি হয়েছিল, তার পরিসংখ্যান অত্যন্ত উদ্বেগজনক। সরকারি নির্ধারিত খরচ। মালয়েশিয়া গমনের জন্য জনপ্রতি খরচ নির্ধারণ করা হয়েছিল মাত্র ৭৯,০০০ টাকা। সিন্ডিকেটের আদায়কৃত অর্থ। এই সিন্ডিকেট সাধারণ শ্রমিকদের জিম্মি করে জনপ্রতি ৪.৫ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত জোরপূর্বক আদায় করেছে। মোট আত্মসাৎকৃত অর্থ। পরিসংখ্যান বলছে ২০২১ থেকে ২০২৪ এই ৪ বছরের ব্যবধানে চক্রটি সাধারণ ও অসহায় শ্রমিকদের পকেট কেটে প্রায় ৮,০০০ কোটি টাকা অতিরিক্ত হাতিয়ে নিয়েছে। দুদকের কঠোর পদক্ষেপ এবং অভিযুক্তদের তালিকা। শ্রমিকদের রক্তঘামে অর্জিত এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের প্রেক্ষিতে দুদক কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। এই ১০০টি এজেন্সির সাথে জড়িত ২৩২ জনের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। উল্লেখযোগ্য অভিযুক্ত ব্যক্তিবর্গ: রুহুল আমিন শোভন, সিন্ডিকেটের মূল হোতা; বেনজির আহমেদ, বায়রার সাবেক সভাপতি; আ.হ.ম. মুস্তফা কামাল, সাবেক অর্থমন্ত্রী; নিজামুদ্দিন হাজারি, সাবেক সংসদ সদস্য। মামলা দায়েরের পর দুদক এখন এই ২৩২ জনের অবৈধ সম্পদের সন্ধানে নেমেছে এবং তাদের সম্পদ বিবরণী দাখিলের জন্য আনুষ্ঠানিক নোটিশ জারি করেছে। দুদকের তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, আমাদের তদন্ত কার্যক্রম পুরো দমে চলছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদ বিবরণী দাখিলের প্রয়োজন থাকায় আইন অনুযায়ী তাদের নোটিশ জারি করা হয়েছে। বর্তমান সরকারের উদ্যোগ এবং বিশেষজ্ঞদের সংশয়। দীর্ঘদিন মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ থাকার পর বর্তমান বিএনপি সরকার চলতি বছরই বাজারটি পুনরায় উন্মুক্ত করার জন্য জোরদার উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে মালয়েশিয়া সরকারের সাথে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠকও হয়েছে। সরকার এই প্রক্রিয়াটিকে সম্পূর্ণ স্বচ্ছ করার প্রতিশ্রুতি দিলেও বিশেষজ্ঞরা এখনও পুরোপুরি সংশয়মুক্ত হতে পারছেন না। বিশেষজ্ঞদের মতে, আমরা এখনও প্রক্রিয়াটিকে পুরোপুরি সিন্ডিকেট মুক্ত দেখছি না। একটি স্বচ্ছ রিক্রুটমেন্ট নিশ্চিত করতে হলে অবশ্যই সিন্ডিকেট ভাঙতে হবে। যারা অতীতে এই দুর্নীতির সাথে সরাসরি জড়িত ছিল, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা অনিবার্য। রিক্রুটিং এজেন্সিগুলোর দাবি এবং ভবিষ্যৎ করণীয়। অন্যান্য সাধারণ রিক্রুটিং এজেন্সিগুলোর দাবি, হাতে গোনা কয়েকটি দুর্নীতিগ্রস্ত এজেন্সির কারণেই বাংলাদেশের শ্রমিকদের জন্য বারবার মালয়েশিয়ার দরজা বন্ধ হয়েছে। তাদের ভাষ্যমতে, বিশ্বের অন্য কোনো দেশের জন্য এমন সিন্ডিকেট প্রথা নেই, শুধু বাংলাদেশের ক্ষেত্রেই তারা এটি চায়। ব্যক্তিস্বার্থ এবং নির্দিষ্ট গোষ্ঠীর সুবিধার জন্যই বাংলাদেশটাকে সিন্ডিকেট করা হয়, আর এ কারণেই শ্রমবাজার উন্মুক্ত হতে বারবার বিলম্ব ঘটে। বায়রার সাবেক নেতৃবৃন্দ ও খাত সংশ্লিষ্টরা মনে করেন, মালয়েশিয়ার মতো একটি অত্যন্ত সম্ভাবনাময় শ্রমবাজারে ইতিবাচক দৃষ্টান্ত প্রতিষ্ঠা করতে হলে নির্দিষ্ট কিছু এজেন্সির একচেটিয়া আধিপত্য ভাঙতে হবে। এর পরিবর্তে যোগ্য ও বৈধ সকল রিক্রুটিং এজেন্সির জন্য কাজের সমান সুযোগ উন্মুক্ত করা উচিত।
তাদের চূড়ান্ত প্রত্যাশা বাংলাদেশের শ্রমবাজারে আগামীতে যেন আর কখনোই এমন জঘন্য সিন্ডিকেশন না হয় তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে।